হ্যালো স্টুডেন্টস, আমি বাবলু। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল WB স্টাডি পয়েন্ট। আজ আমরা আলোচনা করব তোমাদের সপ্তম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের গণিত প্রভাব বইয়ের সেই তৃতীয় অধ্যায়ের যে সাব বিভাগ আছে, যেটা কোষে দেখি 2.1 এর 1 থেকে 12 দাগ পর্যন্ত যে সমস্ত অঙ্কগুলো এখানে দেওয়া আছে, সমস্তগুলো সমাধানই তোমরা এখানে দেখতে পাবে। তো তোমরা ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখো, আশা করি তোমাদের অনেকটাই উপকার হবে। এর আগের ভিডিও তোমরা যদি কোষে দেখি আমি 1.4, 1.3 সমস্তগুলোই করিয়েছি। তোমরা যদি দেখে না থাকো, ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে তোমরা দেখে নিও। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো প্রথম অঙ্কটি আছে, দেখো 1-এর দাগে 1 কিগ্রা চালের দাম 40 টাকা ও 1 কিগ্রা ডালের দাম 100 টাকা। চাল ও ডালের দামের অনুপাত কত হিসাব করি। অর্থাৎ এখানে অনুপাত বের করতে বলেছে এবং অবশ্যই অধ্যায়টি আমাদের অনুপাত সংক্রান্ত অধ্যায়। তো চলো অঙ্কটি খাতায় দেখে নেওয়া যাক। বলেছে 1 কিগ্রা চালের দাম, বইতে দেখো কত আছে, সমান কত, 40 টাকা, তাই তো। আর 1 কিগ্রা ডালের দাম কত বলেছে না, 100 টাকা। এটা আমাদের বলে দেওয়া আছে। এবার বলেছে চাল ও ডালের দামটা আমরা অনুপাতে বের করব। তো চলো লিখি, চাল ও ডালের দামের অনুপাত। দেখো আমরা প্রথমে লিখেছি চাল, এখানে চাল লিখেছি সর্বপ্রথম, তাই এখানে লিখবো সমান দিয়ে চালের দাম কত, 40 টাকা, এবং ডালের দাম কত লিখেছি, 100 টাকা। এই অনুপাত চিহ্ন, একে বলা হয় ইস্টু, এখানে লিখবো 100। ঠিক আছে। এবার দেখো একে আমরা যদি ভাগ করি বা কাটাকাটি করি, কী হচ্ছে, এই পাশে একটা শূন্য আছে, এই পাশে একটা শূন্য কেটে গেল। এই 2কে যদি 2 দিয়ে কাটি বা ভাগ করি হয় 2, আর এই 10কে 2 দিয়ে ভাগ করলে হয় কত, 5। তাহলে উত্তর আমাদের কত হলো, 2:5। তাহলে আমাদের যদি বলে চাল ও ডালের অনুপাত কত, আমরা লিখতে পারি চাল ও ডালের অনুপাত 2:5 বা 2:5। ঠিক আছে, এটা আমাদের উত্তর, এবং খুবই সহজ পদ্ধতিতে সেটা বেরিয়ে গেল। এবার চলো 2-এর দাগের অঙ্কটা দেখি। দেখো 2-এর দাগে একটা ত্রিভুজ দেওয়া আছে, ABC একটা ত্রিভুজ, এবং তাদের মান দেওয়া আছে 3টে কোণের মান। এদের মানটাই আমাদের এখানে লেখা আছে, একটা 60, একটা 50, একটা 70 ডিগ্রি। এবার বলেছে এই যে 3টে কোণ দেওয়া আছে, এদের কোণের অনুপাত কত সেটা বের করতে বলেছে। তো চলো আমরা সেটা ছবিটা খাতায় এঁকে নিই আগে। দেখো তোমরা বইতে ভালো করে লক্ষ্য করে দেখো, যেরকম একটা ত্রিভুজ আছে যার এ কোণের মান 60 ডিগ্রি, বি কোণের মান 50 ডিগ্রি এবং সি কোণের মান 70 ডিগ্রি। এটা কিন্তু আমরা স্কেল দিয়ে যদি মাপি সঠিক হবে না, কারণ আমি একটা হাতে ছবিটা আঁকিয়েছি, তোমরা কি স্কেল দিয়ে ভালো করে ছবিটা আঁকিয়ে নেবে। এবার দেখো এখানে 3টে কোণের মান বলে দেওয়া আছে। এখানে দেখো এ কোণ, মানে যদি আমরা জানি এই অ্যাঙ্গেল চিহ্ন দিয়ে যদি 3টে সংখ্যা থাকে এবং এর মাঝের অক্ষরটা যেটা থাকে সেটাই হলো কোণের মান, তাহলে এখানে কি এ আছে মাঝখানে, তাই এ কোণের মান এটা কত, 60 ডিগ্রি। তাহলে এখানে আমরা লিখবো 60:, এখানে দেখো মাঝে কি আছে, বি, তাহলে বি কোণের মান কোনটা, এটা 50:, এখানে দেখো ACB আছে, মানে সি কোণটা বলেছে, এর মাঝে সি আছে, তাহলে সি কত, 70। বুঝতে পেরেছো নিশ্চয়ই, এই ত্রিভুজের ছবিটা দেখে দেখেই আমরা এই সংখ্যাগুলো লিখলাম। এইবার দেখো এখানে কি 3টেই শূন্য আছে, এই শূন্যগুলো কেটে দেবো, 3টে শূন্যই। তাহলে কি হচ্ছে, 6:5:7। তাহলে ত্রিভুজের 3টি কোণের মান কত হলো, 6:5:7। এটা হলো আমাদের উত্তর, এবং খুব সহজ, এবং কোনো রকম সমস্যা হওয়ার কথা নয়। তোমরা ভিডিওটা বারে বারে দেখো এবং নিজেরা চেষ্টা করো, অবশ্যই করতে পারবে। এবার চলো 3-এর দাগের অঙ্কটা দেখি। দেখো 3 দাগে বলেছে একটি পেন্সিলের দাম 3 টাকা ও একটি লজেন্সের দাম 50 পয়সা। এখানে একটা জিনিস দেখো, একটা আছে টাকা আর একটা আছে পয়সা। বলেছে একটি পেন্সিল ও একটি লজেন্সের দামের অনুপাত কত সেটা আমাদের হিসাব করতে হবে। দেখো এখানে একটা আছে টাকা এবং একটা আছে পয়সায়, তাহলে কি আমরা হয় টাকাটাকে পয়সা করে নেব, নইলে পয়সাটাকে টাকা করে নেব, তাহলে দুটো করতে সুবিধা হবে। কিন্তু দেখো আমাদের এখানে পয়সাটাকে টাকা করতে গেলে একটু সমস্যা আছে, কিন্তু টাকাটাকে আমরা যদি পয়সা করে নিই তাহলে খুব সহজেই অঙ্কটার উত্তর বেরিয়ে যাবে। তো চলো সেটা আমরা খাতায় করি। এখানে লিখি একটি পেন্সিলের দাম 3 টাকা বা 1 টাকা সমান 100 পয়সা, তাহলে 3 টাকা সমান কত পয়সা হবে, 300 পয়সা। এটাকে আমরা পয়সায় পরিণত করে নিলাম। এবার বলেছিল দেখো একটি লজেন্সের দাম 50 পয়সা, দুটোই পয়সা হয়ে গেল। এটা 3 টাকা ছিল, এটাকে পয়সায় পরিণত করে নিলাম, আর এটা তো পয়সাই ছিল।
এবার বলেছে একটি লজেন্স ও একটি পেন্সিলের দামের অনুপাত কত। তাহলে লিখি আমরা, অতএব পেন্সিল ও লজেন্সের দামের অনুপাত। নিশ্চয়ই আমরা লিখতে পারবো, কারণ দেখো এখানে 300 আছে, তাহলে আমরা আগে পেন্সিল লিখেছিলাম, তাই আগে পেন্সিল লিখব 300, ইস্টু চিহ্ন দিয়ে লজেন্সের দাম কত ছিল 50। ঠিক আছে, এবার দেখো এখানে এই একটা শূন্য কেটে গেল, 5 দিয়ে যদি আমরা 30কে কাটি হয় 6, আর এর পাশে থাকে 1, তাহলে উত্তর কত হলো আমাদের 6:1 বা 6:1। এটা আমাদের উত্তর। নিশ্চয়ই বুঝতে পেরেছো কী করে হলো। এটা হলো পেন্সিলের দাম 3 টাকা ছিল, তাকে 300 পয়সায় পরিণত করে নিলাম, তাহলে অঙ্কটা করতে সুবিধা হবে। এবং লজেন্সের দাম তো পয়সায় দেওয়াই ছিল, সুতরাং এই পয়সা দুটোই আছে, তাই এখানে 300 লিখলাম পেন্সিলের দাম, এবং লজেন্সের দাম ছিল 50 পয়সা। এবার এই 0 কেটে দিলাম, ভাগ করে দিলাম, বা আমরা যদি 50 দিয়ে 300কে ভাগ করে দিই তাহলে কি 6 উত্তর আসবে, এবং এখানে 1 পড়ে থাকছে, তাহলে 6:1 বা 6:1 পেন্সিল ও লজেন্সের দামের অনুপাত। ঠিক আছে, চলো 4 দাগটা দেখি। দেখো 4 দাগে বলেছে একটি আধুলি, একটি 1 টাকা ও একটি 2 টাকার মুদ্রার মূল্যের অনুপাত কত। এখানে দেখো বলে দিয়েছে আধুলি। আধুলি মানে কি আমরা জানি 50 পয়সা। 1 টাকা এবং 2 টাকা। দেখো এখানে একটা যদি পয়সা দেওয়া থাকে এবং বাকিগুলো টাকা দেওয়া আছে, তাহলে কি আমরা সবকটাকে পয়সায় পরিণত করে নিই, তাহলে অঙ্কটা করতে সুবিধা হবে। তো চলো সেটা আমরা পয়সায় পরিণত করে নিই। তো চলো আমরা লিখে নিই, একটি আধুলি সমান কত 50 পয়সা। তারপরে কি বলেছে বইতে দেখো একটি 1 টাকা, তাহলে আমরা লিখব একটি 1 টাকা। 1 টাকা সমান কত পয়সা 100 পয়সা, তাই তো। এবার বলেছে একটি 2 টাকা, এবার লিখব একটি 2 টাকা। একটি 2 টাকা সমান কত 2 গুণ 100 মানে 200 পয়সা। তাহলে দেখো আমাদের তিনটেই কি পয়সায় চলে আসলো। তিনটেই যদি পয়সায় চলে আসে, এবার আমরা কি করতে পারি, পয়সা থেকে আমরা কি টাকায় নিয়ে পয়সা যদি সবকটাই থাকে তাহলে কি করতে পারি, আমরা এর অনুপাত বের করতে পারি। তাহলে চলো লিখি, একটি আধুলি একটি 1 টাকা ও একটি 2 টাকার অনুপাত। আমরা এটা নিচে সমান দিয়ে লিখি, একটি আধুলি ছিল কত 50 পয়সা, ইস্টু একটি 1 টাকা ছিল 100 পয়সা, ইস্টু একটি 2 টাকা ছিল কত 200 পয়সা। নিশ্চয়ই এই পর্যন্ত তো নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার দেখো এটার ভিতর শূন্য আছে কেটে দিলাম, এটার ভিতরেও শূন্য আছে কেটে দিলাম, এটার ভিতরেও শূন্য আছে কেটে দিলাম। উপরে থাকছে কত 5, 10, 20। 5কে 1 দিয়ে কাটলে 5 দিয়ে কাটলে হয় 1, 5কে 2 দিয়ে 10কে 5 দিয়ে কাটলে হয় 2, আর 20কে যদি 5 দিয়ে কাটি হয় 4। তাহলে কত হচ্ছে 1:2:4 বা 1:2:4। এটাই আমাদের উত্তর। খুবই সোজা এবং খুবই সহজ, তোমরা নিজেরা চেষ্টা করো, অবশ্যই করতে পারবে। এখানে আমাদের আধুলি সমান সমান আমাদের এটা আধুলি যদি আমরা বুঝতে পারি আধুলি মানে কত পয়সা, তাহলেই অঙ্কটা আমাদের অর্ধেক সমাধান হয়ে যাবে। এখানে আমরা আধুলি মানে কত পয়সা 50 পয়সা লিখেছি, একটি 1 টাকা মানে 100 পয়সা, আর একটি 2 টাকা মানে 200 পয়সা। এবার এদের অনুপাতটা আমাদের বের করতে বলেছে, তাহলে কি 50:100:200। একে যদি আমরা ভাগ করি 0:0:0 কেটে গেল, 5 দিয়ে 5কে ভাগ করলে 1, 5 দিয়ে 10কে ভাগ করলে হয় 2, 5 দিয়ে 4কে ভাগ করলে হয় 4। তাহলে উত্তর আমাদের কত আসলো 1:2:4 বা 1:2:4। চলো এবার 5 দাগের অঙ্কটা দেখি। দেখো 5 দাগে বলেছে উমার বয়স 12 বছর 6 মাস, রাতুলের বয়স 12 বছর 4 মাস ও নূরজাহানের বয়স 12 বছর হলে ওদের তিনজনের বয়সের অনুপাত কত লিখি। এখানে দেখো একটা আছে 12 বছর 6 মাস, একটা আছে 12 বছর 4 মাস, এবং আরেকটা আছে 12 বছর। তাহলে দুটোই আছে মাস, একটাই আছে বছর। তাহলে আমরা এই সবার বয়সটাকে কি মাসে রূপান্তরিত করে নেব বা মাসে পরিণত করে নেব, তাহলে আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে। চলো সেটা করি। তোমরা বইতে দেখো প্রথমে কি আছে উমার বয়স, আমরা লিখি উমার বয়স। উমার বয়স কত 12 বছর 6 মাস, 6 মাস। আমরা সব বয়সগুলো আগে লিখে নিই, তারপর এটাকে মাসে পরিণত করব। তারপরে দেখো কি বলেছে রাতুলের বয়স, লিখে নিই রাতুলের বয়স কত। রাতুলের বয়স কত আছে 12 বছর
4 মাস, তাই তো। এবার দেখো নূরজাহানের বয়স, এবার আমরা লিখব নূরজাহানের বয়স। নূরজাহানের বয়স সমান 12 বছর, এর আর কোনো মাস দেওয়া নেই, ঠিক আছে। দেখো এবার এই যে বয়সগুলো দেওয়া আছে এইগুলোকে আমরা মাসে পরিণত করব। আমরা কি জানি কত বছরে 1 মাস, কত মাসে 1 বছর? যদি না জেনে থাকি তাহলে জেনে নেব 12 মাসে 1 বছর হয়। এবার এখানে দেখো 12 বছর দেওয়া আছে, এই বছরটাকে আমরা যদি মাসে পরিণত করি তাহলে কি এই 12কে কত দিয়ে গুণ করব? 12 দিয়ে। 12কে 12 দিয়ে গুণ করে 6 যোগ, কারণ 6 মাস দেওয়া ছিল, তাহলে এখানে লিখি 12 বারং 144, আর হাতে এই যে 6 আছে তাহলে কত হলো? 150। এটা কি 150 কি মাস কিন্তু, ঠিক আছে, 150 মাস। কি করে হলো না, 12 মাসে 1 বছর এবং এখানে 12 বছর দেওয়া ছিল, তাই 12 আর 12 গুণ করলাম এবং যে হাতে যে 6 মাসটা ছিল সেই 6 মাসটা যোগ করে দিয়েছি। আর 12 আর 12 গুণ করলে হয় 144, আর এই 6 যোগ করলে হয় 150, সেই 150 মাসটা এখানে লিখেছি। ঠিক একই রকমভাবে এখানেও 12 বছর আছে, একেও মাসে পরিণত করব, তাহলে কি 12 গুণ 12, আর এখানে কত 4 আছে মাস, তাই 4টা যোগ করে দিলাম। 12 আর 12 গুণ করলে হয় 144 এবং এই 4 কত হয় 144 আর 4 148 মাস। এখানে দেখো শুধুমাত্র 12 বছর আছে, তাই একে মাসে পরিণত করতে গেলে শুধু 12কে 12 দিয়ে গুণ করলেই আমাদের হয়ে যাবে, সমান সমান 144 মাস, ঠিক আছে। এবার দেখো আমরা 3 জনের বয়স কি মাসে পেয়ে গেছি। এবার কি এদের 3 জনের বয়সের অনুপাত বের করতে পারি। আমরা এবার লিখতে পারি উমা, রাতুল ও নূরজাহানের বয়সের অনুপাত নিশ্চয়ই বের করতে পারবো তো। তাহলে 3 জনের বয়সই আমরা মাসে পেয়ে গেছি। কত ছিল? উমার কত ছিল? উমার ছিল 150, রাতুলের ছিল 148 এবং নূরজাহানের ছিল 144। এবার দেখো এদেরকে আমি 2 দিয়ে ভাগ করব। যে দেখো সবার শেষে 2 দিয়ে ভাগ করার একটা নিয়ম আছে। যদি কোনো সংখ্যার শেষে 0, 8, 4, 6, 2 এই নম্বরগুলো থাকে তাহলে কি তাদেরকে 2 দিয়ে ভাগ করা যায়। তাহলে একে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি। 150কে যদি 2 দিয়ে ভাগ করি কত হয়? 7 10 5 75। 148কে যদি 2 দিয়ে ভাগ করি কত হয়? 7 2 14, 4 2 8। আর 144কে যদি 2 দিয়ে ভাগ করি 7 2 14, 2 2 4। কত হলো? 75:74:72। তাহলে দেখো খুব সহজেই আমাদের উত্তরটা বেরিয়ে গেল, কারণ 150কে 2 দিয়ে ভাগ করলে 75 হয়, 148কে 2 দিয়ে ভাগ করলে 74 হয় এবং 144কে 2 দিয়ে ভাগ করলে 72 হয়। তাহলে এটাই কি আমাদের উত্তর। এদের 3 জনের বয়স অনুপাত 75:74:72, বা বাংলায় যদি বলি 75:74:72। খুবই সোজা এবং খুবই সহজভাবেই আমি তোমাদেরকে করিয়ে দিয়ে দিলাম, এবং তোমরা এটা বাড়িতে ভালো করে দেখো এবং খাতায় নিজেরা প্র্যাকটিস করো, নিশ্চয়ই করতে পারবে। এবং পরবর্তী যে অঙ্কগুলো আছে তোমাদের দেখো, তোমরা বইটা খোলো, সেটা দেখো কত দাগ আছে। একটা আছে 5-এর দাগ অবধি আমরা করলাম। এরপরে আছে দেখো 6, বলেছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত লিখি। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ মানে সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটি কোণের মান 90 ডিগ্রি, এবং সমদ্বিবাহু ত্রিভুজ মানে এবং তার দুটো বাহু হবে সমান। তো চলো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজে আমরা একটা অঙ্কন করি। দেখো আমি একটা ত্রিভুজ অঙ্কন করেছি, এটার মান 90 ডিগ্রি, কারণ সমকোণী বলেছে, মোটামুটি 90 ডিগ্রি খাতে এঁকেছি। এবার দেখো আমরা কি জানি, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের বিপরীত বাহুর মানে বিপরীত কোণ পরস্পর সমান হয়। এখানে দেখো একটি আছে 90 ডিগ্রি, আমরা কি জানি টোটাল একটি ত্রিভুজের টোটাল মান কত? একটি কোণের মান, তিনটি কোণের মান সমষ্টি 80 ডিগ্রি, 180 ডিগ্রি। এবং তার থেকে দেখো একটি কোণ যদি 90 ডিগ্রি আমরা বাদ দিই, পড়ে থাকে কত? 0, 9 আছে কত হলে 18 হবে, 9 হলে 90 ডিগ্রি। আমি কি বলেছি? বিপরীত কোণদ্বয় সমান। তাহলে যদি বিপরীত কোণদ্বয় সমান হয় তাহলে দুটি কোণের মান বেঁচে থাকছে, তাহলে 90কে যদি 2 দিয়ে ভাগ করি কত হয়? 45 ডিগ্রি। তাহলে এই কোণটার মান 45 ডিগ্রি হলো এবং এই কোণটার মানও 45 ডিগ্রি হলো। এবার দেখো একটি কোণের মান 90 ডিগ্রি বেরিয়ে গেছে এবং অন্য দুটি কোণের মান 45 ডিগ্রি বেরিয়ে গেছে। এবার আমরা এই তিনটি কোণের অনুপাত নিশ্চয়ই বের করতে পারবো। তো চলো আমরা অনুপাত দেখি, আগে কোণগুলো লিখি। একটা ABC, আমরা লিখি অ্যাঙ্গেল ABC ইজ টু অ্যাঙ্গেল BCA লিখি, BCA। আরেকটা দিয়ে BAC লিখি, BAC। তিনটি কোণ বেরিয়ে গেল। এখানে দেখো বি কোণের মান কত আছে? 90 ডিগ্রি, এখানে লিখলাম 90 ইজ টু, এরপরে সি কোণের মান কত? 45 ডিগ্রি,
ডিগ্রি লিখছি না, ইস টু না লিখি, এবং এ কোণের মান কত আছে দেখো 45 ডিগ্রি। তাহলে তিনটে কোণের মানই আমাদের বেরিয়ে গেল। তিনটে কোণের মান যদি বেরিয়ে যায় এবং এদের ইস টু আমরা করতে পারি কি, এবার এদের দেখো যদি আমরা কি করি, এদেরকে কাটাকাটি করব 5 দিয়ে, তাহলে কি 5 নং 45, এই সরি এটা 5 নং হবে না, 5 একে 5, 5 18 90, তাহলে 18 ইস টু 5 দিয়ে একে কাটলে কী হবে 9, একে কাটলেও হবে 9। এবার দেখো এদের তিনটেকেই 9 দিয়ে কাটাকাটি যাচ্ছে, একটা হচ্ছে 2, 9 দুগুণ 18 ইস টু 1, 9 একে 9 ইস টু 1, 9 একে 9। তাহলে আমাদের কি বেরোলো, তিনটি কোণের অনুপাত, একটা হলো 2, একটা 1 আর একটা 1, তাহলে 2:1:1, তিনটি কোণের আমাদের অনুপাত বেরিয়ে গেল এবং আমরা এটাই লিখতে পারি যে উত্তর এটাই। তাহলে কি আমাদের বলেছে, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত, তাহলে আমরা লিখব সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত হলো, সমান 2:1:1, এবং এটাই আমাদের উত্তর। নিশ্চয়ই বুঝতে পেরেছো। দেখো 7 দাগে বলেছে সমবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত লিখি। কি সমবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত লিখি, তাহলে কি আমাদের একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করতে হবে। তো চলো সেটা অঙ্কন করি। দেখো আমি একটা ত্রিভুজ অঙ্কন করেছি, মোটামুটি সমবাহু ত্রিভুজ, যেহেতু স্কেল দিয়ে আঁকিনি হাত দিয়ে এঁকেছি, তোমরা স্কেল দিয়ে এঁকেই নেবে। দেখো আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের মান কত, 180 ডিগ্রি, আর সমবাহু ত্রিভুজের সবসময় তিনটি কোণই হয় সমান। ঠিক আছে, এখানে তাহলে একটি কোণ, এটি একটি কোণ এবং এটি একটি কোণ, একে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে 3 6 18, 60 ডিগ্রি, তাহলে প্রতিটি কোণের মান কত হলো 60 ডিগ্রি। এবার দেখো বলেছে এই তিনটি কোণের অনুপাত কত সেটা আমাদের বের করতে বলেছে। তো চলো আমরা কোণ তিনটে আগে লিখে নিই। একটা হলো এ বি সি ইস টু বি এ সি ইস টু বি সি এ, তিনটে কোণ বেরিয়ে গেল, বি কোণ, এ কোণ, সি কোণ। এবার আমাদের অনুপাত লিখতে বলেছে, তাহলে কি বি কোণ কত 60 ডিগ্রি ইস টু এ কোণ কত, এটাও 60 ডিগ্রি ইস টু সি কোণ কত, এটাও 60 ডিগ্রি। তিনটে কোণের মানই আমাদের 60 ডিগ্রি বেরিয়েছে। তাহলে আমরা এটা কি লিখতে পারি, এই শূন্য এই শূন্য এই শূন্য 3 শূন্য কাটা এবং 6 6 6 কেটে দিলে সবার উপরে কত থাকে 1 1 1, তাহলে এদের হলো 1:1:1। তাহলে এই তিনটি কোণের অনুপাত কত হলো 1:1:1, তিনটি কোণের অনুপাতই সমান, এবং এটাই আমাদের উত্তর। খুবই সোজা। এবার চলো 8 দাগের অঙ্কটা দেখি। দেখো 8 দাগে বলেছে পুলকবাবু ও মানিকবাবুর বয়সের অনুপাত 7:9 বা 7:9। মানিকবাবুর বয়স 72 বছর হলে পুলকবাবুর বয়স কত হিসেব করে লিখি। একজনের বয়স বলে দেওয়া আছে, অন্যজনের বয়স বের করতে বলা হয়েছে, এবং তাদের দুজনের বয়সের অনুপাত কত দেওয়া আছে 7:9। এবার আমাদেরকে কি মানিকবাবুর বয়স বের করতে বলেছে, মানিকবাবুর দেওয়া আছে, তাহলে কি পুলকবাবুর বয়স বের করতে বলেছে। তো চলো আমরা সেটা করি। তাহলে তোমরা বইতে দেখো আগে কার নাম দেওয়া আছে, পুলকবাবু, তাহলে আমরা পুলকবাবুর বয়সের অনুপাত আগে বের করব। তাহলে আমরা লিখি পুলকবাবু ইস টু মানিকবাবু, আর বয়সের অনুপাত লিখলাম না, এখানে সমান সমান কি লিখবো আমরা, সমান 7:9, কারণ পুলকবাবুর বয়স 7 দেওয়া আছে অনুপাত, এবং মানিকবাবুর বয়সের অনুপাত দেওয়া আছে 9, এবং মানিকবাবুর বয়স বলে দেওয়া আছে। আমরা লিখি এখানে মানিকবাবুর বয়স কত দেওয়া আছে, তোমরা বইতে দেখো 72 বছর দেওয়া আছে, তাই তো। এবার বলেছে পুলকবাবুর বয়স কত সেটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো আমরা যখন এই পুলকবাবু এবং মানিকবাবু একে ইস্টু দিয়েছি, তাহলে আমরা এইভাবে লিখতে পারি পুলকবাবু ইস্টু মানে কি ভাগ বাই মানিকবাবু, তাই তো। দেখো পুলকবাবুর বয়সের অনুপাত কত দেওয়া ছিল 7, তাই আমরা এখানে লিখলাম 7। মানিকবাবুর বয়সের অনুপাত কত দেওয়া ছিল এখানে 9, তাই 9 লিখলাম। ঠিক আছে, 7-এর পুলকবাবুর পাশে 7, মানিকবাবুর পাশে 9। এবার দেখো একটা মজার জিনিস, খুবই সহজ পদ্ধতিতে বেরিয়ে যাবে। এবার আমরা যদি এখানে লিখি, এখানে কি হবে পরে বলছি, এখানে লিখি মানিকবাবু, সোজাসুজি মানিকবাবুর বয়সটা কত 72 বছর দেওয়া আছে, তাই 72 বছর লিখলাম 72। এবার দেখো এখানে লিখবো 7, এখানে লিখবো 9, 7-এর এখানে গুণ চিহ্ন। এবার দেখো এই 9 দিয়ে যদি 72কে ভাগ করা হয়, ভাগফল কত হয় 8, তাহলে সেই 8টা এখানেও লিখবো
এবং সেই 8টা এখানেও লিখব, কারণ কি দুজনকেই সমানভাবে ভাগ করে দিয়েছে। 9 দিয়ে 72কে ভাগ করে কতবারে গেল? 8 বারে 72 হলো 9-এর সঙ্গে। তাহলে পুলকবাবুর 8 বারে কত হচ্ছে? 7 8 56। ঠিক আছে, তাহলে আমাদের উত্তর কোনটা? এইটা। খুবই সোজা এবং সহজ পদ্ধতিতে বেরিয়ে গেল। তাহলে আমরা লিখব কি? অতএব পুলক বাবুর বয়স কত? 56 বছর। ঠিক আছে, দেখো এই পর্যন্ত অঙ্কে আমাদের বলেই দেওয়া আছে আমাদের কি কোনটা করতে হচ্ছে, শুধুমাত্র এই পার্টটাই করতে হচ্ছে। পুলকবাবুর পাশে 7, মানিকবাবুর পাশে 9, এবং মানিকবাবুর বয়স যেহেতু 72 বছর বলে দিয়েছে তাই আমি এখানে 72 লিখে রেখেছি। এবং দেখো মানিকবাবুর অনুপাত ছিল 9, তাহলে 9কে 72কে ভাগ করলে 9 দিয়ে কত হয়? ভাগফল হয় 8। তাহলে 8 বার 8 এবং 9 গুণ করলেই 72 হচ্ছে। সেই জন্য আমরা 7-এর সঙ্গেও 8 গুণ করেছি। 7 8 কত হচ্ছে? 56। তাহলে পুলকবাবুর বয়স বেরোচ্ছে কত বছর? 56 বছর। খুবই সহজভাবে আমাদের উত্তরটা বেরিয়ে গেল। চলো এবার 9 দাগেরটা দেখি। দেখো 9 দাগে বলেছে দুটি বইয়ের দামের অনুপাত 2:5। প্রথম বইটির দাম 32.20 টাকা হলে দ্বিতীয় বইটির দাম কত হিসাব করতে বলেছে। একই রকম অঙ্ক এই 8-এর দাগেও যেমন ছিল, 8-এর দাগে এদের বয়সের অনুপাত দেওয়া ছিল, এখানে বইয়ের দামের অনুপাত দেওয়া আছে, এবং এখানে একজনের বয়স দেওয়া ছিল, এবং এখানে একটি বইয়ের দাম দেওয়া আছে, অন্য বইটির দাম বের করতে হবে। তো চলো আমরা একই রকমভাবে অঙ্কটা সমস্যার সমাধানটা করেই ফেলি। তাহলে দেখো আমাদের বলেছে প্রথম বইয়ের দাম এবং দ্বিতীয় বইয়ের দামের অনুপাত কত? 2:5। তাহলে আমরা লিখলাম প্রথম বই দ্বিতীয় বই সমান কত? 2:5। এবার দেখো বলেছে প্রথম বইয়ের দাম কি বলে দেওয়া আছে, কত বলে দেওয়া আছে? হ্যাঁ, 32.20। তাহলে আমরা এখানে লিখি প্রথম বইয়ের দাম, প্রথম বইটির দাম যেহেতু আমাদের বলে দেওয়া আছে বইতে 32.20 টাকা। দ্বিতীয় বইটির দাম আমাদের বের করতে হবে। তাহলে উপরে যে অঙ্কটা আমরা যেভাবে করলাম, মানে 8-এর দাগের অঙ্কটা, 9-এর দাগের অঙ্কটাও একই রকমভাবে করবো। তাহলে কি লিখব? প্রথম বই, নিচে কত? দ্বিতীয় বই। প্রথম বই কত ছিল? 32.20। ওহ, ভুল হয়ে গেল। এখানে প্রথম বইয়ের অনুপাত কত ছিল? 2। দ্বিতীয় বইয়ের অনুপাত কত ছিল? 5। সমান প্রথম বইটির দাম বলে দেওয়া ছিল কত? 32.20। এটা এখানে হবে, ভুল করে এখানে লিখে ফেলেছিলাম। এবার দেখো এখানে হবে 2 গুণ আর এখানে হবে 5 গুণ। এবার আমাদের 2 দিয়ে 32.20কে ভাগ করতে হবে। তাহলে আমরা ভাগ করি। 32.20 একে ভাগ করব কত? 2 দিয়ে। 2 1 2, 12, 6 2 কত? 12। এখানে থাকলো 2 পয়েন্ট, 2 1 2, 0 যাচ্ছে না, 0 উপরে চলে গেল। কত হলো? 16.10, 16.10। দেখো একে 16.10 দিয়ে গুণ করে 32.20 টাকা হয়েছিল, তাহলে নিশ্চয়ই এটাকেও 16.10 দিয়ে গুণ করব। দেখি কত হচ্ছে। 5 0 0, 5 1 5, 5 6 30, 0 হাতে 3, 5 1 5 আর 3 8। কত হলো? 80.50 বা 50। তাহলে আমাদের দ্বিতীয় বইটির দাম কত বেরোলো? 80 টাকা 50 পয়সা। আমরা লিখব অতএব দ্বিতীয় বইটির দাম 80 টাকা বা 80.50 টাকা। বুঝতে পেরেছো নিশ্চয়ই? উপরের অঙ্কটা বুঝতে পারলে নিচের অঙ্কটা অবশ্যই বুঝতে পারবে। আর ভিডিওটি ভালো করে দেখো এবং বারংবার দেখো, তাহলে অবশ্যই তোমাদের কোনো রকম সমস্যা হবে না। চলো 10-এর দাগটা দেখি। দেখো 10-এর দাগে বলেছে বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত 22:7। যে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 2 মিটার 1 ডেসিমিটার, তাহলে বৃত্তের পরিধি কত সেটা আমাদের বের করতে বলেছে। বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত দেওয়া আছে এবং বৃত্তের ব্যাস দেওয়া আছে। আগের মতন একই রকম অঙ্ক, শুধুমাত্র নাম্বারগুলো এবং অঙ্কের যে লেখাগুলো সেইগুলোই পরিবর্তন হয়েছে, কিন্তু অঙ্কের কোনো নিয়মের পরিবর্তন হবে না। একই রকমভাবে এই অঙ্কটার আমরা সমস্যার সমাধান করব। তো চলো সেটা করি। দেখো আমাদের বলে দিয়েছে বৃত্তের পরিধি ইস্টু ব্যাস সমান 22:7, এবং বলেছে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য বলে দিয়েছে। তাহলে আমরা লিখি ব্যাসের দৈর্ঘ্য কত? 2 মিটার 1 ডেসিমিটার। ঠিক আছে, এটাকে আমরা টোটালটাকেই ডেসিমিটার করে নেব। কী করে করিনি আমরা সেটা একটু দেখি এখানে। দেখো আমরা জানি কিলো, হেক্টো, ডেকা, মিটার,
ডেসি সেন্টি এরকম জানি মিলি, কিলো হেক্টর ডেকামিটার ডেসি সেন্টি মিলি। দেখো এখানে মিটারের ঘরে কত আছে 2 আর ডেসির ঘরে কত আছে 1। তাহলে কি একে যদি ডেসি মিটারকে যদি ডেসি বানাতে যাই তাহলে কত দিয়ে গুণ করতে হবে? 1 ঘর যাচ্ছে মানে 10 দিয়ে 10 দিয়ে গুণ 2কে, তাহলে 2কে 10 দিয়ে গুণ করলে হয় 20 আর এর সঙ্গে ছিল 1, কত হলো 21 ডেসিমিটার। বুঝতে পেরেছো কী করে আমরা এটা পরিবর্তন করলাম? কত হলো 21 ডেসিমিটার। এবার আমরা অঙ্কটা করব আগের মতো নিয়মেই। তাহলে আমরা লিখব কি পরিধি আর নিচে বাই ব্যাস, লিখব পরিধি বাই ব্যাস। পরিধি কত ছিল দেখো? পরিধি ছিল 22, কারণ দেখো এখানে পরিধি আগে আছে সেটা 22 এবং ব্যাস কত 7। পরিধি 22, ব্যাস কত 7, সমান লিখলাম একই রকমভাবে এখানে 7 গুণ এখানে 22 গুণ। দেখো সমান দেওয়া আছে বৃত্তের ব্যাস কত দেওয়া আছে এখানে 21 ডেসিমিটার বেরিয়েছে। এবার দেখো 7কে 21 বানাতে গেলে কত দিয়ে গুণ করতে হবে? 3 দিয়ে, তাই তো? তাহলে কি আমরা 22কেও 3 দিয়ে গুণ করব, 22কে 3 দিয়ে গুণ করলে কত হয়? 66। তাহলে এটা হলো 21 ডেসিমিটার আর এটা হলো কত? 66 ডেসিমিটার বা 66 ডেসিমিটার। তাহলে উত্তরটা আমাদের কি হলো? পরিধি লিখব অতএব বৃত্তের পরিধি কত হলো? ডেসিমিটার বা 6 মিটার 6 ডেসিমিটার। বুঝতে পেরেছো নিশ্চয়ই? তিনটে অঙ্ক আমরা পরপর করলাম, তিনটে অঙ্ক একই রকম, শুধুমাত্র এদের মধ্যে যে সংখ্যা এবং লেখাটা আছে সেটাই পরিবর্তন হয়েছে, অঙ্কের নিয়মের কোনো রকম পরিবর্তন হয়নি। নিশ্চয়ই বুঝতে পেরেছো? তো চলো এবার 11 দাগের অঙ্কটা দেখি। দেখো 11 দাগে বলেছে আমাদের সপ্তম শ্রেণীতে 150 জনের মধ্যে 90 জন ও ষষ্ঠ শ্রেণীতে 140 জনের মধ্যে 80 জন অঙ্কন প্রতিযোগিতায় নাম দিয়েছে। অনুপাতে প্রকাশ করে দেখি কোন শ্রেণীতে প্রতিযোগী বেশি। আমাদের অনুপাতে প্রকাশ করে দেখতে হবে কোন শ্রেণীতে প্রতিযোগী বেশি। কি বলেছে? সপ্তম শ্রেণীতে 150 জনের মধ্যে 90 জন এবং ষষ্ঠ শ্রেণীতে 140 জনের মধ্যে 80 জন। তো চলো সেটাকে আমরা আগে বের করি। তাহলে আমরা লিখব সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী ইস্টু প্রতিযোগী। কারণ কি বলেছে দেখো, প্রতিযোগিতায় নাম দিয়েছিল যারা তাদের মধ্যে কতজনের মধ্যে কতজন ছিল? 150 জনের নাম দিয়েছিল কতজন? 90 জন। তাহলে এটা লিখলাম 150 জনে 90 জন। এবং একই রকমভাবে ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী ইস্টু প্রতিযোগী একই রকমভাবে কতজন ছিল? দেখো বইতে দেখো 140 জনে নাম দিয়েছিল কতজন? 80 জন। ঠিক আছে, এবার দেখো এটাকে যদি আমরা আরও একটু ছোট করে নিয়ে আসি, এই শূন্য কাটা গেল, একে 3 দিয়ে কাটলে 3 3 9, একে 3 5 15, কত হচ্ছে? সমান লিখতে পারি আমরা 5:3। ঠিক আছে, এই শূন্য কাটা, একে 2 দিয়ে কাটলে হচ্ছে 4, একে 2 দিয়ে কাটলে হচ্ছে 7, কত হচ্ছে? 7:4। এটা আমাদের সংক্ষেপে আমরা ছোট বা অঙ্কটা করার সুবিধার্থে এটা আমরা ছোট করে নিলাম। এবার দেখো এটা আমাদের ছাত্রছাত্রী এবং প্রতিযোগীর অনুপাত বেরিয়েছে, এটা কিন্তু বেরোয়নি কোন ক্লাসে ছাত্রছাত্রী বেশি আছে বা কম আছে। আমরা তাহলে এখানে লিখি সপ্তম শ্রেণী আর এখানে লিখি কত? ষষ্ঠ শ্রেণী, তাই তো? এখানে কত হয়েছে দেখো 5:3, এখানে হয়েছে 7:4। এবার দেখো আমাদের বলেছে ছাত্রছাত্রীর সঙ্গে তুলনা করব আমরা। যদি একটা মানে প্রতিযোগীর সংখ্যাটা বের করতে চাই, কে বেশি এসেছে কে কম এসেছে, তাহলে কি ছাত্রছাত্রী কতজন ছিল তাদের মধ্যে যদি আমরা সমানতা না আনতে পারি তাহলে কি আমরা প্রতিযোগীদের মধ্যে কতজন প্রতিযোগিতায় নাম দিয়েছিল সেটা নিশ্চয়ই বার করতে পারবো না। তাহলে কি এখানে দেখো এখানে আছে 5 জন উপস্থিত মানে মোট ছাত্রছাত্রী, এখানে আছে 7 জন মোট ছাত্রছাত্রী, দুটোই নিশ্চয়ই আলাদা। তাহলে এই দুটোকে যদি সমান করতে চাই তাহলে কি এই দুটোর লসাগু করব। তাহলে 5 আর 7-এর লসাগু কত হচ্ছে? 1 দিয়ে করলে 5 7 35। যদি আমরা এই সংখ্যা দুটোকে সমান করতে পারি তাহলে কি কতজন উপস্থিত ছিল এবং কতজন প্রতিযোগিতায় নাম দিয়েছিল সেটা বার করতে পারবো। দেখো একে যদি 35 করতে হয় তাহলে কি এর সঙ্গে গুণ করব কত? 7। আর এই 7কে যদি 35 গুণ করতে হয় তাহলে একে গুণ করব কত দিয়ে? 5 দিয়ে। ঠিক আছে, এই টোটালটাকেই গুণ করতে হবে। ঠিক আছে, এবার দেখো সমান কত হচ্ছে? 35 × 3 7 21। এখানে কত হচ্ছে? 35
ইস টু 4 5 20। দেখো ছাত্রছাত্রী দু জায়গায় সমান, ষষ্ঠ শ্রেণী এবং সপ্তম শ্রেণী দু জায়গায় আমরা ছাত্রছাত্রী সমান করে নিলাম। এবার দেখছি যে সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী 21 জন এবং ষষ্ঠ শ্রেণীর 20 জন প্রতিযোগী ছিল বা প্রতিযোগিতায় নাম দিয়েছিল। তাহলে কি কোন শ্রেণীতে বেশি নাম দিয়েছিল? 21 নিশ্চয়ই বেশি 20 থেকে, তাহলে সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বেশি প্রতিযোগিতায় নাম দিয়েছিল। তাহলে আমরা লিখি অতএব সপ্তম শ্রেণীর প্রতিযোগীর সংখ্যা আমাদের বের করতে বলেছে বেশি কোন জায়গায়, তাহলে আমরা কি করলাম, সপ্তম শ্রেণীর প্রতিযোগীর সংখ্যা বেশি, এটা আমরা অনুপাতের মাধ্যমে করে বের করলাম। খুবই সোজা, শুধুমাত্র এখানে আমাদের কি দুটোকে সমান করে নিতে হয়েছে, কারণ দেখো এখানে ছাত্রছাত্রী এবং ছাত্রছাত্রী, এখানে ছাত্রছাত্রী ছিল 150 এবং 140, একে অনুপাতে আমরা কাটাকাটি করে ছোট করে নিয়েছি। একটায় ছাত্রছাত্রী বেরিয়েছিল 5, একটায় বেরিয়েছিল 7, কিন্তু প্রতিযোগী একজনের 3 একজনের 4, সেটা আমাদের মেন ফ্যাক্টর না। মেন বিষয় হচ্ছে বা প্রধান বিষয় হচ্ছে কি, আমাদের দু জায়গায় ছাত্রছাত্রী বা উপস্থিত ছাত্রছাত্রী যতজন আছে ততজনকে আমরা সমান করে নেব। তাহলে কি কতজন প্রতিযোগী নাম দিয়েছিল বা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল সেটা আমাদের বের করতে সুবিধা হবে। তাই এখানে 5 আর 7 লসাগু করে নিয়েছিলাম, 35 হয়েছিল। তাহলে 5কে 7 দিয়ে গুণ করলে 35 হয়, আর 7কে 5 দিয়ে গুণ করলে 35 হয়। তাহলে সপ্তম শ্রেণীতে 21 বেরোলো, এটা হলো প্রতিযোগী সংখ্যা। তাহলে একে গুণ করে হয়েছে 21 আর একে 5 দিয়ে গুণ করে হয়েছে 20। তাহলে প্রতিযোগী সংখ্যা কোন শ্রেণীতে বেশি? সপ্তম শ্রেণীতে বেশি। তাই আমরা উত্তরও লিখেছি সপ্তম শ্রেণীর প্রতিযোগীর সংখ্যা বেশি। নিশ্চয়ই বুঝতে পেরেছো, কোনো রকম সমস্যা হওয়ার কথা নয়। চলো পরের অঙ্কটা দেখি। দেখো 12 দাগে বলেছে দুটি সংখ্যার অনুপাত 5:7 এবং তাদের গসাগু 13 হলে সংখ্যা দুটি কী কী? খুবই সোজা, চলো এটা আমরা করে দেখছি কী করে আমরা বের করতে পারি উত্তরটা। তোমরা বইতে ভালো করে লক্ষ্য করে দেখো, দুটি সংখ্যার অনুপাত বলে দিয়েছিল। তাহলে আমরা তাহলে কী লিখতে পারি? প্রথম সংখ্যা ইস টু দ্বিতীয় সংখ্যা। কি বলে দিয়েছিল বইতে ভালো করে দেখো, 5:7। এখন দেখো সংখ্যা দুটো আমাদের বের করতে হবে, এদের গসাগু দেওয়া আছে, সংখ্যা দুটো কী কী সেটা আমাদের বের করতে হবে। তাহলে এখানে দেখো প্রথম সংখ্যা 5, দ্বিতীয় সংখ্যা 7। আমরা ধরি প্রথম সংখ্যা 5x আর দ্বিতীয় সংখ্যা কত? 7x। দেখো এক্স, এই যে এক্স দুটো আছে এটাকে বলা হয় ধ্রুবক। তাহলে এলে কি এক্স ধ্রুবক, কারণ এটাকে আমরা ধরে নিয়েছি। এবার দেখো তাহলে দুটি সংখ্যা কী হলো, একটা হলো 5x, 7x। বলেছিল এদের গসাগু 13 বলে দিয়েছিল। এ দেখো আমরা 7x এবং 5x এ যদি গসাগু নির্ণয় করি, এদের মধ্যে কমন কী আছে? x, 7, 5। তাহলে এর গসাগু কি x, তাহলে আমরা ধরতে পারি এখানে অতএব x সমান আমরা 13, কারণ গসাগু বলে দিয়েছিল। তাহলে এটারও গসাগু বেরোলো, এই দুটি সংখ্যার গসাগু কত বেরিয়েছে? x বলে দিয়েছিল, গসাগু হলো 13, তাই আমাদের x সমান আমরা 13 ধরেই নিলাম। এবার দেখো তাহলে আমাদের দুটি সংখ্যা বেরোতে সমস্যা হবে না। তাহলে দেখো প্রথম সংখ্যা ছিল 5x, তাহলে আমরা লিখি প্রথম সংখ্যা 5x সমান 5x সমান কত? 13 গুণ 13, 5 13 65। দ্বিতীয় সংখ্যা কত? 7x, তাহলে 7 আর x সমান 13, কত হলো? 3 7 21, 1 হাতে 2, 7 7 2 9, 91। তাহলে আমাদের দুটি সংখ্যা বেরিয়ে গেল খুবই সোজাভাবে। আমরা শুধুমাত্র দুটো নাম্বার ধরে নিলাম, একটা 5x এবং একটা 7x ধরে নিয়েছি। এদের গসাগু বের করেছি কত? x হয়েছে গসাগু। আর আমাদের বইতে অঙ্কটা ইনস্ট্রাকশন দেওয়াই ছিল কি, এদের দুটি সংখ্যার গসাগু 13। তাহলে কি x যখন এর গসাগু বেরোলো তাহলে x সমান 13। এবার x এর সঙ্গে 13 একবার গুণ করেছি, 65 হয়েছে, বা 5 এর সঙ্গে 13 গুণ করে 65 হয়েছে, এবং সাথে 13 গুণ করে কত হয়েছে? 91 হয়েছে। খুবই সহজভাবে বেরিয়ে গেল। তোমরা বারবার ভিডিওটা দেখো, অবশ্যই বুঝতে পারবে, কোনো রকম সমস্যা হবে না। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি নিশ্চয়ই সাবস্ক্রাইব করে নাও নতুন ভিডিও পেতে, এবং চ্যানেলটির বেল আইকনও প্রেস করে রাখবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে সাপোর্ট করো। পরবর্তী ভিডিওয় আবার দেখা হচ্ছে। আজকের মতো এই পর্যন্তই।